24 বছরের একটি মেয়ের উপর রাতের অন্ধকারে চালানো হয় শারীরিক নির্যাতন, কিন্তু এর আগেই তাকে অজ্ঞান করে ফেলায় কে বা কারা তার সাথে এই জঘন্য কাজটি করেছে তা সে জানত না। তাই এই অন্যায়ের বিচার চাইতে সে এসে হাজির হয় আদালতে, কিন্তু দেখা যায় তারা উল্টো তার চরিত্র নিয়েই প্রশ্ন তোলে। আর এই অপমান সহ্য করতে না পেরে সে যখন একেবারেই হাল ছেড়ে দেয়, তখনই তার সাহায্যে এগিয়ে আসে বিখ্যাত লয়ার ডেভিড। আর এরপর সে কিভাবে আসল কালপ্রিটকে খুঁজে বের করে আর তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়, সেটাই দেখব আজকের গল্প জেএসকেতে। শুরুতেই আমাদেরকে একটা চার্চের ফাদারকে দেখানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ডেভিড নামের একজন উকিলের সাথে দেখা করতে যায়। তখন আমরা জানতে পারি ফাদারের উপর কিছু সিস্টারদের সাথে অন্যায় করার আরোপ রয়েছে, আর সেই সিস্টারদের হয়ে ব্যারিস্টার ডেভিড কোর্টে কেস লড়বে। তাই সে মূলত ডেভিডের সাথে কথা বলে কেসটার সেটেলমেন্ট করতে চাচ্ছিল। কিন্তু এই ডেভিড ছিল অত্যন্ত নীতিবান একজন উকিল। সে কখনোই তার সামনে অন্যায় মেনে নিতে পারত না, আর তার কাজে সে সবসময় অনেক বেশি স্ট্রিক্ট ছিল। তাই ফাদার যখন তার সাথে সেটেলমেন্ট করার জন্য আসে, তখন ডেভিড তাকে সাফ সাফ বলে দেয় যে সে কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেবে না, সেই সব কখনো করেনি আর করবেও না। প্রতিনিয়ত সিস্টারদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিচার করেই ছাড়বে, কেউ তাকে দমাতে পারবে না। তখন ফাদার তাকে আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডেভিড তার কোনো কথাই শোনে না। ফাদারকে তখন সেখান থেকে চলে যেতে হয়, আর এখন তাকে অন্য কোনো পথ বের করতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় একটা পুলিশ স্টেশনে কিছু অ্যাক্টিভিস্ট জড়ো হয়েছে। আসলে সিস্টারদের উপর সেই ফাদারের অন্যায়ের জন্য যখন ফাদারের বিরুদ্ধে কেস করা হয়, তখন তার ভক্তরা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। আর যখন তারা জানতে পারে যে অ্যাডভোকেট ডেভিড ফাদারের বিরুদ্ধে কোর্টে কেস লড়বে, তখন তারা ডেভিডের বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করে দেয়। তখনই দেখানো হয় পুলিশ স্টেশনে তারা হুমড়ি খেয়ে পড়ে তাদের ফাদারের কেস উইথড্র করে নেওয়ার জন্য। পুলিশ তখন কোনোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাডভোকেট ডেভিড এসে পৌঁছায়, কিন্তু মানুষের তার প্রতি এত আক্রোশ থাকার কারণে সে কোনোভাবেই পুলিশ স্টেশনে প্রবেশ করতে পারে না, যার জন্য তাকে আবারও তখন ফিরে আসতে হয়। এদিকে দেখানো হয় যখন থানার সামনে এত ঝামেলা হচ্ছিল, তখন এর মাঝেই একটা মধ্যবয়স্ক লোক সেখানে যায়। সে মূলত থানার মধ্যে কোনো কমপ্লেইন করার জন্য যেতে চাচ্ছিল। সেই প্রোটেস্টারদের মধ্যে কেউ ছিল না, কিন্তু সে যখন ভিতরে ঢুকতে যায়, তখনই একজন পুলিশ অফিসার তাকে প্রোটেস্টার ভেবে থানায় প্রবেশ করতে দেয় না। তারপরেও সে থেমে থাকে না, বারবার জোর করতে থাকে। তখন পুলিশ অফিসারটি তাকে একটু ধাক্কা দিয়ে দেয়, আর সেই সময় লোকটি ব্যালেন্স হারিয়ে সেখানে পড়ে যায়, যার জন্য কিছু মানুষ তার উপর থেকে চলে গেলে তৎক্ষণাৎ তার হার্ট অ্যাটাক হয়। তার এই অবস্থা দেখে সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরই আমাদেরকে কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়। যে পুলিশ অফিসার বয়স্ক লোকটিকে ধাক্কা দিয়েছিল তার নাম হলো সালমান। তার সিনিয়র অফিসার তাকে তার কাছে ডাকে এবং তাকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে না জেনে একজন নিরীহ মানুষকে ধাক্কা দিয়েছে, আর এর ফলে সেই মানুষটি হার্ট অ্যাটাক করে কিছুক্ষণ আগেই মারা গেছে। এখন এই বিষয় মিডিয়াতেও জানাজানি হয়ে গেছে। এসব তো এখন তাদের উপর এসে পড়বে। মিডিয়া তো অলরেডি পুলিশদের নিয়ে উল্টোপাল্টা নিউজ করছে, তারা এখন এসব কিভাবে সামলাবে? সালমান তখন অনেক বেশি অপরাধ বোধ করছিল, কারণ সে তো কখনোই তার এরকম মৃত্যু চায়নি। সে তখন তার সিনিয়র অফিসারকে বলে যে সে শুধু হালকা করে একটা ধাক্কা দিয়েছিল, তারপর যা হয়েছে তাতে তার কোনো হাত নেই। কিন্তু অফিসার তার কোনো কথাই শুনতে চায় না। তারা দুজন কথা বলছিল, তখনই দেখানো হয় আরেকজন কনস্টেবল আসে সেখানে, আর সে অফিসারকে জানায় যে একটা মেয়ে আর একটা ছেলে থানায় এসেছে। অফিসার তখন তাদেরকে ভেতরে পাঠাতে বলে। সেই সময় আমরা দেখতে পাই থানায় আসা মেয়েটি সেই রুমের মধ্যে প্রবেশ করে, আর তখনই খবরে থানায় বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাকে মারা যাওয়ার নিউজটি দেখানো হয়। মেয়েটি যখন সেখানে সেই লোকের ছবি দেখে, তখন সে একেবারেই অবাক হয়ে যায়, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। তার কেন এমন হলো তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। অন্যদিকে তখন আমাদেরকে হসপিটালের দৃশ্য দেখানো হয়। এসআই শঙ্কর মর্গে যায়, আর সেখানে গিয়ে সেই বৃদ্ধ লোকটির পোস্টমর্টেম রিপোর্ট কালেক্ট করে। এরপর দেখানো হয় সেখানে বৃদ্ধ লোকটির দুজন রিলেটিভ আসে, যারা কিনা লোকটার ভাই ও ভাবি ছিল। তারা মূলত লাশ আইডেন্টিফাই করতে এসেছিল। শঙ্কর তাদের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই তার কাছে একটা কল আসে, আর তাকে জানানো হয় কিছুক্ষণ আগে থানায় একটা মেয়ে এসেছিল। সে সেই বৃদ্ধ লোকের মৃত্যুর খবর শুনে সেখানেই অজ্ঞান হয়ে গেছে। আর পরবর্তীতে জানা যায় যে সেই বৃদ্ধ লোকটি হলো এই মেয়েটির বাবা।
আর বাবার এই আকস্মিক মৃত্যুর খবর দেখে সে হয়তো সহ্য করতে পারেনি, আর মেয়েটিকে হসপিটালে নেওয়া হয়েছে। এটা শুনে এসআই শঙ্কর মেয়েটির সাথে দেখা করতে যায়। এখানে বলে দেই যে মেয়েটির নাম হলো পদ্মা। পদ্মা এখন আইসিইউতে ভর্তি। শঙ্কর সেখানে গিয়েই পদ্মার ডাক্তারের সাথে কথা বলে। তখন ডাক্তার তাকে জানায় যে পদ্মার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, আর এটা একজন বা একাধিক মানুষ দ্বারা হয়েছে। এই বলে সে আবারও পেশেন্টের কাছে চলে যায়। শঙ্কর তখন অনেক বেশি অবাক হয়। এরপরই তার কাছে একজন অফিসারের কল আসে, আর সে তাকে জানায় পদ্মার বাবার লাশ আইডেন্টিফাই করতে আসা রিলেটিভ পদ্মার সাথেও দেখা করতে চাচ্ছে। অফিসার তখন তাদেরকে এই হসপিটালে পাঠিয়ে দিতে বলে। এরপর দেখা যায় পদ্মা যে ছেলেটার সাথে করে থানায় এসেছিল, শঙ্কর তার সাথে দেখা করতে যায়। তখনই সে জানতে পারে যে এই ছেলেটির নাম হলো কুমার। কুমার জানায় যে সে মূলত এই গ্রামে এসেছিল তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে। তখনই রেলওয়ে স্টেশনে পদ্মা তার কাছে আসে আর একটা কল করতে চায়। সে হয়তো তার বাবাকে হারিয়ে ফেলেছিল, তাই সে পুলিশ স্টেশনে তার বাবার মিসিং কমপ্লেইন করার জন্য যায়। মেয়েটিকে দেখে তার অসহায় মনে হয়েছিল, এর জন্যই সে তার সাথে থানায় এসেছে। শঙ্কর তখন তাকে সন্দেহের নজরে দেখছিল। তারপর দেখানো হয় কুমারের কাছে তার বোনের কল আসতে থাকে। তখনই শঙ্কর কল রিসিভ করে। এরপর সে কুমারের বোনকে বলে যে তার ভাই একটা কেসে জড়িত রয়েছে, তাই এখান থেকে তার বাসায় ফিরতে সময় লাগবে। কুমারের শুধু একটা মাত্র বোনই ছিল, তাদের কোনো বাবা মা ছিল না, তাই কুমারের বোন প্রিয়া কুমারের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। এরপর দেখানো হয় শঙ্কর পদ্মার চাচা চাচির সাথে দেখা করে এবং তাদেরকে নিয়ে পদ্মার ডক্টরের কাছে যায়। তখন ডক্টর তাদেরকে জানায় যে পদ্মার গোপন স্থানে কিছু ক্ষত পাওয়া গেছে, কিন্তু সেই ক্ষতগুলো 2 থেকে 3 দিন আগের। তার থেকে বোঝা যায় যে 2-3 দিন আগে পদ্মার সাথে শারীরিক নির্যাতন হয়েছিল, কিন্তু পদ্মা ঠিক করে কিছু বলতে পারছে না। সে হয়তো এখন মেন্টালি ট্রমাটাইজড রয়েছে, তাই সে ক্লিয়ারলি এখন কিছুই জানাতে পারবে না। তারা ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠিয়ে দিয়েছে। এখন তাদেরকে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বলা শেষে শঙ্কর ডাক্তারকে বলে যেটা হাইলি কনফিডেন্সিয়াল একটা কেস, তাই এ ব্যাপারে যেন বাইরে জানাজানি না হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় অলরেডি পদ্মার সাথে শারীরিক নির্যাতন হওয়ার ব্যাপারটা মিডিয়াতে জানাজানি হয়ে গেছে, আর তারা অলরেডি নিউজ চ্যানেলে এ ব্যাপারে জানিয়েও দিয়েছে। এরপরে আমাদেরকে অ্যাডভোকেট ডেভিডকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট সুরেশ তার কাছে আসে এবং তাকে বলে যে তার সাথে ইন্সপেক্টর রবার্ট দেখা করার জন্য এসেছে। সে তখন রবার্টের সাথে দেখা করতে যায়। এরপর তারা একসাথে মিলে টিভিতে পদ্মার শারীরিক নির্যাতনের কেসের খবর শুনছিল। সে সময় অফিসার রবার্ট ডেভিডকে বলতে থাকে যে এই যে পদ্মার কেস নতুন করে হয়েছে, এটা তার কাছে মিথ্যার বানোয়াট বলে মনে হচ্ছে। কিছু মানুষ আছে যারা অন্যান্য বড় বড় কেসকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম ধরনের কেস নিজেরাই তৈরি করে। এটাও হয়তো সেরকম কিছু। ডেভিড তখন সেই অফিসারের সাথে কোনো কথাই বলে না। রবার্টও তখন এই কথা বলে এবং এই পদ্মার কেসের একটা ফাইল দিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরেই ডেভিডের অ্যাসিস্ট্যান্ট সুরেশ তাকে বলে যে এই মেয়ের কেস এনে ফাদার ফ্রান্সিসের কেস একদম দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কথা শুনে ডেভিড বলে যে তারা তাদের মতো করুক, এইদিকে সে তার মতো করে সবটা হ্যান্ডেল করে নিবে, এসব নিয়ে তাকে চিন্তা করতে হবে না। এরপর দেখানো হয় অ্যাডভোকেট ডেভিডকে একজন মিনিস্টার তার সাথে দেখা করার জন্য ডাকে। ডেভিডও সেখানে যায়। মিনিস্টার তাকে মূলত ফাদারের কেসটি না লড়ার জন্য বলতে থাকে আর বলে যে ডেভিড আগের দিন থানার সামনে মিডিয়া জড়ো করেছিল, আর তার জন্যই একটা নিষ্পাপ বৃদ্ধ লোক মারা যায়। এই কারণে যে কোনো সময় থানায় ডেভিডের উপর কেস আসতে পারে। সে তার ওই কেস আসা থামিয়ে দিবে, এর বদলে তাকে ফাদারের কেসটি বাদ দিতে হবে। এই কথা শুনে তখন ডেভিড তাকে বলে যে সে এসবে মোটেই ভয় পায় না, তারা যেন নিজেরটা ভাবে। আর তাছাড়া মিনিস্টার যেন এটা ভুলে না যায় যে সে কিভাবে তার পদ পেয়েছে। তার সকল দুর্নীতির এভিডেন্স বের করা ডেভিডের জন্য মোটেই কষ্টের না। তাকে এভাবে শাসিয়ে ডেভিড সেখান থেকে চলে যায়। তাছাড়া সেখানে মিনিস্টারের সাথে আরেকজন পুলিশ অফিসারও ছিল। তাকেও ডেভিড হুমকি দিয়ে যায় যে সে যে এভাবে মিনিস্টারদের কুকর্মের সাথে হাত মিলিয়েছে, এজন্য সে তাকে কোর্টে দেখে নিবে। বোঝাই যায় ডেভিড কতটা সৎ মনের মানুষ। এরপরই আমাদেরকে আবারও সেই পুলিশ অফিসারকে দেখানো হয়। সে খোঁজ নিয়ে জানতে পেরেছে পদ্মার 2জন বান্ধবী রয়েছে। আসলে পদ্মা তার গ্রাম এবং বাবার থেকে দূরে ব্যাঙ্গালোরে থাকতো। সেখানে সে একটি কোম্পানিতে জব করত, আর তার এই 2জন বান্ধবী তার অফিসের কলিগ ছিল। এদের মধ্যে একজনের সাথে পদ্মার কলেজ থেকে পরিচয়। পুলিশ এবার সেই 2জনকে জিজ্ঞাসাবাদের জন্য হসপিটালে ডেকে আনে। তারা তখন জানায় যে পদ্মা অনেক স্মার্ট একটা মেয়ে, অনেক ছোটবেলায় তার মা মারা যায়। তারপর থেকে সে তার বাবার কাছেই মানুষ হয়েছে। তার আর তার বাবার বন্ডিং ছিল
অনেক ভালো। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। একদিন পদ্মা তার বাবার সাথে অফিসে বসে কথা বলছিল, তখন সেখানে তাদের ম্যানেজার প্রতীক চলে আসে আর সে পদ্মাকে তাড়াতাড়ি করে তার কাজ শেষ করতে বলে, কারণ আজ অফিসের শেষে তাদের একটা পার্টি ছিল। পদ্মা তখন তার বাবাকে পার্টির কথা জানিয়ে কল কেটে দেয়। এরপর দেখানো হয় রাতে তারা অফিসের সবাই মিলে পার্টি করতে থাকে। সেখানে তারা ড্রিঙ্কও করে আর একসাথে অনেক এনজয়ও করে। তাছাড়া ম্যানেজারের সাথে পদ্মার মনে হয় বেশ ভালো সম্পর্ক ছিল, তাই তারা পার্টিতে একসাথেই থাকে এবং সেলফিও তোলে। এরপর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। পদ্মার ফ্রেন্ড কল্পনা শঙ্করকে জানায় যে তাদের কোম্পানি থেকে তাদেরকে 2 দিনের জন্য ছুটি দেওয়া হয়। পদ্মা তখন তার বাবার কাছে গ্রামে যাওয়ার প্ল্যান করে। তাদের দুজনের কোনোই প্ল্যান ছিল না, তাই তারাও পদ্মার সাথে তার গ্রামে চলে আসে। সেখানে তারা একটা পুজো অ্যাটেন্ড করে আর এর পরদিনই সেখান থেকে চলে আসে। কিন্তু পদ্মা তার বাবার কাছে আরো 1 দিনের জন্য থেকে যায়। কিন্তু পরদিন পদ্মা না ফেরায় কল্পনা তার বাবাকে কল করে। তখনই পদ্মার বাবা তাকে জানায় যে পদ্মা একটু অসুস্থ, তাই সে ব্যাঙ্গালোরে আরো 2 দিন পরে যাবে। তখন তারা পদ্মার ফোনেও কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তখন পদ্মার বাবার কাছ থেকে তারা জানতে পারে যে পদ্মার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো এই সব কথা শোনার পরে পুলিশ অফিসার শঙ্কর তাদের কাছে জানতে চায় যে গ্রামে যাওয়ার সময় বা সেখানে যাওয়ার পরে এমন কি কিছু হয়েছিল যা কিনা কোনোভাবে এই ইনসিডেন্টের সাথে কানেক্টেড। তখন কল্পনা তাকে জানায় যে পরদিন যখন তারা ফিরে আসবে তখন পদ্মা তাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। তো সেখানে যাওয়ার পথেই তারা একটা বেকারিতে কিছু খাওয়ার জন্য থামে, কিন্তু সেখানে যাওয়ার পরে যখন তারা তাদের ড্রিঙ্কসে চিনি কম হয়েছে এটা নিয়ে দোকানদারের কাছে কমপ্লেন করতে যায়, তখন দোকানে থাকা লোকগুলো তাদের সাথে বেশ অশ্লীল আচরণ করতে থাকে। তাছাড়া সে বেকারির বাইরে তখন কিছু লাফাঙ্গা ছেলেও দাঁড়িয়েছিল, তারাও এসে তাদেরকে টিজ করছিল, যার জন্য তখন পদ্মা তাদের উপর অনেক রেগে যায় আর বেশ চিৎকার চেঁচামেচিও করতে থাকে। এরপরে তারা সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পদ্মাকে দেখানো হয়। তার এখন জ্ঞান ফিরেছে। সে মেন্টালি অনেক বেশি কষ্টের মধ্যে ছিল। তার বাবা মারা গেছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার উপরে তার সাথে অত্যাচারও হয়েছে। মিডিয়া হাসপাতালের বাইরে তার কাছ থেকে কি হয়েছে তা শোনার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু পদ্মার তখন কারো সাথেই কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। সে একদমই স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপরই সে সেই হসপিটাল থেকে বাসায় ফেরে। সেখানে গিয়ে তার বাবার শেষ কাজও সম্পন্ন করে। এরপর সে তার গ্রামের বাসাতেই থাকতে শুরু করে। সেখানে কিছুদিনের জন্য তার সাথে তার কাজিন, তারপর চাচা চাচি ছিল, কিন্তু একে একে সবাই সেখান থেকে চলে যেতে থাকে। পদ্মা তখন ধীরে ধীরে অনেক একা হয়ে যায়। এদিকে আমাদেরকে সেই অফিসার সালমানকে দেখানো হয়, যাকে কিনা পদ্মার বাবাকে ধাক্কা দেওয়ার জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। লোকটির আসলেই কোনো দোষ ছিল না, সে তো শুধু তার ডিউটি করছিল, কিন্তু এটা করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যাবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। তার চাকরিটা আর নেই বললেই চলে। এদিকে বাসায় তার অসুস্থ মা রয়েছে, তারপরে স্ত্রী রয়েছে। সে এখন তার সংসার কিভাবে চালাবে কিছুই বুঝতে পারছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তখন দেখানো হয় একজন অফিসারকে, তার নাম হলো সৌরভ। সে পদ্মার সাথে তার শারীরিক নির্যাতনের কেসটা নিয়ে কথা বলতে আসে। তখন পদ্মার চাচা সৌরভকে বলে যে পদ্মা এখন এসব বিষয় নিয়ে কথা বলার পরিস্থিতিতে নেই, তার মনের অবস্থা খুবই করুণ। কিন্তু সৌরভ তখন অনেক ইনসিস্ট করে। এরপর সে পদ্মার সাথে কথা বলার জন্য যায়। সে পদ্মাকে বলে যে তার সাথে যে নির্যাতন হয়েছে বলে সে বলছে, সে ব্যাপারে ডিটেলসে এখনো পর্যন্ত সে তাদেরকে কিছুই জানায়নি, তাই এখন যেন সে সবটা শেয়ার করে। তখন পদ্মা তাকে বলতে থাকে যে সেদিন রাতে সে তার 2 জন বান্ধবীকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে সেখান থেকে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় সে খেয়াল করে যে তার কাছে তার ফোনটা নেই। সেই সময় তার মনে পড়ে যে সে তার ফোন তাড়াহুড়োতে বেকারিতেই ফেলে এসেছে, যার জন্য সে তখনই তার ফোন ফেরত আনতে সেই বেকারিতে যায়। তখন রাত বাজে 10:30। সেখানে গিয়ে সে দেখে যে বেকারিতে কেউ নেই। সে তখন তার ফোনটা খুঁজতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার গালে ক্লোরোফর্ম স্প্রে করে আর তার মুখে একটা কাপড় পেঁচিয়ে দেয়, যার জন্য সে আর কারো চেহারাই দেখতে পায় না আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার স্কুটির পাশে পড়ে থাকা অবস্থায় খুঁজে পায়। তাছাড়া পদ্মা তো এটাও জানে না যে কে বা কারা তার সাথে এমনটা করেছে। সে যখন নিজেকে রাস্তায় খুঁজে পায় তখন সে কোনোভাবে উঠে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে তার বাবাকে জানায় এসব কিছু। সে তো পুলিশে কমপ্লেন করতে যাচ্ছিল, কিন্তু তার বাবা আর চাচা তাকে এটা করতে মানা করে। তার বাবা তো সেদিন তার পরে থাকা জামা কাপড়ও পুড়িয়ে দিয়েছিল। এরপর তাকে বলেছিল যে তারা এখান থেকে দূরে কোথাও চলে যাবে। এ কারণে তারা পরবর্তী দিনই অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে পদ্মা ভুলবশত অন্য একটা প্ল্যাটফর্মে চলে যায়।
যার জন্য সে তার বাবাকে তখন হারিয়ে ফেলে। তার বাবাও তাকে খুঁজে না পেয়ে হয়তো মনে করেছিল যে পদ্মা থানায় চলে গেছে, না হয় তার কোনো ক্ষতি হয়ে গেছে। সে কারণেই সে পুলিশ স্টেশনে পদ্মাকে খোঁজার জন্য গিয়েছিল, কিন্তু এর জন্য তার বাবাকেই চিরজীবনের জন্য হারাতে হলো। এটা বলেই পদ্মা অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরই দেখানো হয় জিজ্ঞাসাবাদ শেষে পদ্মার কাছে তার চাচা চাচি আসে এবং তাকে বলে যে তাদেরকে তাদের বাড়িতে ফেরত যেতে হবে, অর্থাৎ তারা এখন পদ্মাকে একা রেখে চলে যাচ্ছে। পদ্মা তখন অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। এরপর দেখানো হয় এর পরের কয়দিন ধরে পদ্মার মেডিকেল রিপোর্ট করা হতে থাকে। তার পুরো শরীর থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয় এবং সেগুলো টেস্ট করা হয়। এরপর আমাদেরকে আবারও পুলিশ ইন্সপেক্টর সৌরভকে দেখানো হয়। সে থানায় ছিল, তখন তার কাছে একজন কনস্টেবল আসে এবং তাকে জানায় যে সেদিন বেকারিতে যে কয়েকটি ছেলে পদ্মাকে ডিস্টার্ব করেছিল তারা কোনো প্রভাবশালীর ছেলে। এই কথা শুনেই তখন সৌরভ একটা শয়তানি হাসি দেয়। এরপর দেখানো হয় সৌরভ সেই বেকারিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে বেকারিতে থাকা দুজনকে সে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং দোকানে তখন সে ক্লোরোফর্মও খুঁজে পায়। তাদের কাছে জিজ্ঞাসা করে যে এই অজ্ঞান করার জিনিস তাদের দোকানে কি করছে। তারা তাকে বুঝিয়ে বলে যে একজন কাস্টমার এটা তাদের বেকারিতে ভুলে রেখে গিয়েছিল, তাই তারা এটা তুলে রাখে। কিন্তু সৌরভ তাদের কোনো কথাই বিশ্বাস করে না, তাদেরকে সাসপেক্ট বানিয়ে থানায় তুলে নিয়ে আসে। এরপর দুজনকে আচ্ছা মতো পেটাতে থাকে। এরপর সেখানেই তাদের দোকানের একজন কর্মচারীকে নিয়ে আসে। সেই কর্মচারীর নাম হলো আব্দুল। তাকে সেদিন কি হয়েছিল সেই সব সে বলতে বলে। আব্দুল জানায় যে তারা তিনজন মেয়ে তাদের বেকারিতে এসেছিল, তখন তার দোকানের মালিক দুজন তাদের ভিডিও করছিল এবং তাদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল। এরপর দেখানো হয় টিভিতে যে দুজনকে সাসপেক্ট হিসেবে গ্রেফতার করা হয়েছে তাদের কথা বলা হতে থাকে। তখন আমরা সেই কুমারকে দেখতে পাই যে কিনা সেদিন পদ্মাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল। কুমারের বোন সেদিনের পর থেকে তার উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে অচেনা এক জায়গায় গিয়ে একটা অজ্ঞাত মেয়েকে হেল্প করে পুলিশের ঝামেলায় পড়েছে। এই জন্য সে কুমারের সাথে ঠিক করে কথাও বলছিল না। তখন কুমার তাকে বুঝিয়ে বলে যে কোনো মেয়ে খারাপ পরিস্থিতিতে পড়লে তাদের সাহায্য করা উচিত, আর তাছাড়া তার বোনও একজন মেয়ে, তার উচিত পদ্মার সাথে দেখা করা। তার বোন তখন তার কথা বুঝতে পারে। একই সাথে সে এটাও বুঝতে পারে যে তার ভাই কুমার পদ্মাকে পছন্দ করে ফেলেছে, আর এটা কুমারও তার সামনে স্বীকার করে। এরপর দেখানো হয় কুমার তার বোনকে নিয়ে পদ্মার কাছে যায়। সে যেহেতু একা ছিল এজন্য তারা তাকে তাদের সাথে করে ব্যাঙ্গালোরে তাদের বাসায় নিয়ে আসে, আর এই বিষয়ে পুলিশকেও তারা জানিয়ে রাখে যাতে এ নিয়ে কোনো ঝামেলা না করে তারা। এরপর থেকে পদ্মা তাদের সাথেই থাকতে শুরু করে। প্রথম কুমারের বোন প্রিয়া পদ্মাকে খুব একটা মেনে নিতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে সে পদ্মার মনের অবস্থা বোঝে আর তাকে মেন্টালি সাপোর্ট করতে শুরু করে। এরপর জানা যায় প্রিয়ার আগে একজন হাজবেন্ড ছিল, কিন্তু কোনো এক দুর্ঘটনায় তার হাজবেন্ড মারা যায়। তারপর থেকে সে তার ভাইয়ের সাথেই থাকে। এরপর দেখানো হয় পদ্মার এই কেসটি কোর্টে তোলা হয়। পদ্মার জন্য ব্যারিস্টার সুমনকে নিয়োগ করা হয়। পদ্মা তার সাথে কথাও বলে এবং তাকে বলে যে তার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়। তাই সে কোর্টে বিচারকের সামনে একদমই ভয় পাবে না এবং তার সাথে যা যা হয়েছে আর যা যা তার মনে আছে সেই সব কিছু সে শেয়ার করবে। এরপর কোর্টের হিয়ারিং এর ডেট চলে আসে। তখন আমরা দেখতে পারি পদ্মার অপোজিশন উকিল হলো ব্যারিস্টার ডেভিড। বিচারকের সামনে প্রথমে পদ্মার উকিল সুমন দাঁড়ায়। এরপর বলতে থাকে যে তার ক্লায়েন্টের সাথে 2-3 দিন আগে একটা বেকারির দুজন লোক শারীরিক নির্যাতন করেছে। তার ক্লায়েন্ট অর্থাৎ পদ্মা তার ফোন ভুলে যাওয়ার জন্য আবার যখন বেকারিতে যায় তখন ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করা হয়। এরপর তার সাথে নির্যাতন করা হয়। তারা সাসপেক্টের বেকারি থেকে ক্লোরোফর্মের স্প্রেও পেয়েছে। তাছাড়া তার ক্লায়েন্টের মেডিকেল রিপোর্টস বলে দিচ্ছে যে তার সাথে নির্যাতন হয়েছে, কারণ তার লজ্জাস্থানে ক্ষতের দাগ রয়েছে। এসব শুনে তখন অপোজিশন পার্টির ডেভিড সেখানে পুলিশ অফিসার সৌরভকে ডাকে আর তাকে বলে যে সে রকেটের গতিতে কেস সলভ করে ফেলেছে, কিন্তু আসলেই কি এই কেসটি এতটা বেশি সহজ? তার ক্লায়েন্টের মতে তারা দোকান 9:30 থেকে 9:45 মধ্যে বন্ধ করে ফেলেছে। তাছাড়া তাদের দোকানে যে ক্লোরোফর্ম পাওয়া গেছে সেটা অন্য কোনো একজন কাস্টমার ভুলে ফেলে রেখে গিয়েছিল। তাছাড়া তার ক্লায়েন্ট তো ভবিষ্যৎ দেখতে পারে না যে সে বুঝতে পারবে যে পদ্মা তাদের বেকারি থেকে চলে গিয়ে আবারও ফোন নিতে আসবে আর তার ফোন তাদের বেকারিতেই ভুলে যাবে, আর তখন তারা তাকে অজ্ঞান করে তার উপর শারীরিক নির্যাতন চালাবে। এসব তো সে আগে থেকে জানতো না, তাই না? সে আরো বলে যে এর মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় যে তাকে শুধু ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়নি, তার শরীরে মাদকও পাওয়া গেছে। তখন অ্যাডভোকেট সুমন বলে যে ক্লোরোফর্ম দিয়ে কাউকে বেশিক্ষণের জন্য অজ্ঞান করা যায় না, এর জন্যই হয়তো ক্রিমিনাল তাকে মাদকও দিয়েছিল। তখন ডেভিড বলে এমনও তো হতে পারে যে মাদক নিলে স্যাটিসফ্যাকশন বেশি পাওয়া যায়, এর জন্য ভিকটিম ইচ্ছা করে সেগুলো খেয়েছে।
তখন এই কথাগুলো শুনে পদ্মা অনেক বেশি খারাপ ফিল করতে থাকে। এরপর ডেভিড কাঠগড়ায় পদ্মার ডাক্তারকে ডাকে এবং তার কাছে জিজ্ঞেস করে যে পদ্মার রিপোর্টে কি কোনোভাবে এটা প্রমাণিত হয় যে তাকে একের অধিক মানুষ শারীরিক নির্যাতন করেছে। তখন ডাক্তার জানায় যে এটা প্রমাণ করা যায়নি, এমন হতে পারে যে একজন মানুষ মাল্টিপল টাইমস তার সাথে এমন করেছে। তখন ডেভিড বিচারককে বলে যে এই পয়েন্টটা তার নোট করা উচিত, কারণ কোনোভাবে এইটা প্রমাণ হয় না যে পদ্মার সাথে একের অধিক লোক নির্যাতন করেছে। সে তখন অফিসার সৌরভকে আরো বলে যে ভিকটিমের ভাষ্য মতে সেই রাতে বেকারিতে আরো 3 জন লোক ছিল যারা কিনা তাকে এবং তার বান্ধবীদেরকে উত্ত্যক্ত করছিল। তাদের কথা কেন চার্জশিটে উল্লেখ করা হয়নি? তাদের মধ্যে একজনের নাম হলো কিশোর। সে একজন বড় বিজনেসম্যানের ছেলে বলেই কি তাকে এই কেস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? তখন সৌরভ তাকে বলে যে তাদেরকে নিয়েও ইনভেস্টিগেশন করা হয়েছে। যে সময় ভিকটিমের সাথে এমনটা হয়েছে সে সময় কিশোর এবং তার বন্ধুরা একটা মন্দিরে ছিল, আর এটা প্রমাণিতও হয়েছে, সে কারণে তাদের নাম এখানে নেই। এরপরই কাঠগড়ায় পদ্মাকে ডাকা হয়। তার কাছে ডেভিড জিজ্ঞেস করে যে তার অফিসে তো তার 2 জন বান্ধবী ছিল, কিন্তু এই বাদে কি তার মেল কোনো ফ্রেন্ড ছিল? পদ্মা তখন সাফ সাফ জানায় যে তার এই বাদে কোনো ফ্রেন্ড ছিল না। তার থেকে এতটুকু জানার পরে ডেভিড বলে যে তারা ভিকটিমের কথা তো জানলো, কিন্তু এখন সে কাঠগড়াতে তার ক্লায়েন্ট 2 জনকে ডাকতে চায়। এরপরই তাদেরকে আনা হয় এবং তাদের কাছে তারা কখন দোকান বন্ধ করেছে এবং তাদের দোকানে ক্লোরোফর্ম কেন ছিল এই সব কিছু জিজ্ঞেস করা হয়। তারা জানায় তারা 9:30টার মধ্যে দোকান বন্ধ করে ফেলেছিল। তারপর কেউ একজন তাদের দোকানে স্প্রে রেখে গিয়েছিল, তাই তারা সেটা তুলে রেখে দেয়। তাদের কথা শুনে ডেভিড বিচারককে আরো বলে যে তার ক্লায়েন্ট একদমই নির্দোষ, আর তাছাড়া আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রকার কেস ফাইল করা হয়নি। তখন বিচারক সবার সব কথা শোনে আর একটা হিয়ারিং এর ডেট দিয়ে দেয়। এরপর পদ্মাকে দেখা যায় সে মুখ ঢেকে আদালত থেকে বের হয়ে যাচ্ছিল। তখন দেখানো হয় অনেক আগে থেকে সালমান সেখানে এসেছিল যাতে করে সে পদ্মার সাথে ভুল বোঝাবুঝি শেষ করে তার কাছে ক্ষমা চাইতে পারে, কিন্তু পদ্মা তার উপর অনেক বেশি রেগেছিল। সে তার সাথে কোনো রকম কথাই বলে না আর সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে ইন্সপেক্টর রবার্টকে দেখানো হয় যে কিনা সর্বপ্রথম ডেভিডের কাছে পদ্মার কেস নিয়ে গিয়েছিল। তার কথাতেই ডেভিড মূলত পদ্মার এগেনস্টে কেস লড়ার সিদ্ধান্ত নেয়। সে তখন ডেভিডকে কল করে এবং তাকে বলে যে সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে কিছু ডকুমেন্ট দিয়ে দিয়েছে যেটা তার কেসের জন্য হেল্পফুল হবে। এরপর আমাদেরকে পরবর্তী হিয়ারিং এর ডেট দেখানো হয়। ডেভিড আদালতে পদ্মাকে বলতে থাকে যে সে তার শারীরিক নির্যাতনের কথা 2-3 দিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল। তাছাড়া মেডিকেল সার্টিফিকেটও সে তার একজন আত্মীয়র বাসার কাছের হসপিটাল থেকে গ্রহণ করে। তখন পদ্মা কিছু না বলে তার সেই আত্মীয়র দিকে তাকায়। এরপর ডেভিড তাকে আরো বলতে থাকে যে তার অফিসের এই বিক্রমটাকে। পদ্মা জানায় সে হলো তাদের টিমের লিডার, এছাড়া আর কিছুই না। তখন ডেভিড বলে যে বিক্রম তো পদ্মার কলেজের সিনিয়রও ছিল, এই কথা সে কেন লুকালো? আর তাছাড়া তার সাথে এই ইনসিডেন্ট ঘটার পরে বিক্রম কি তাকে কল করেছিল? পদ্মা জানায় না, সে কল করেনি। তখন ডেভিড তাকে বলে যে তার টিম লিডারের সাথে তার একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ গ্রামে আসার আগে তারা যে পার্টি করেছিল সেখানে তাদের একসাথে থাকা অনেক ছবি রয়েছে। সে আরো বলে যে ভিকটিম গুগলে প্রেগনেন্সি আটকানোর জন্য অনেক ধরনের মেডিসিন সার্চ করেছিল, কিন্তু কেন? পদ্মা তখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। পদ্মার অ্যাডভোকেট সুমনও তখন ডেভিডকে পার্সোনাল কোশ্চেন করতে মানা করে। তখন ডেভিড পদ্মার কাছে জিজ্ঞেস করে যে সে বলেছে যে 10:30টার দিকে সে বেকারিতে দ্বিতীয়বারের জন্য গিয়েছে, কিন্তু বেকারিতে থাকা সিসিটিভি ফুটেজ এটা বলছে যে তার ক্লায়েন্ট 9:45-এর মধ্যেই দোকান বন্ধ করে চলে গিয়েছিল। তাহলে সে কিভাবে 10:30টায় গিয়ে দোকান খোলা পায়? পদ্মা তাকে বলে যে সে আসলেই সেখানে গিয়ে দোকান খোলা পেয়েছিল, সে সত্যি কথা বলছে। ডেভিড বলে যে না, সে মিথ্যা বলছে। সে তখন আরো বলতে থাকে যে পদ্মা কিছুদিন আগে তার কেয়ারটেকার প্রিয়া অর্থাৎ কুমারের বোনের সাথে একজন গাইনি ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিল। সে তার সাথে দেখা করতে কেন গিয়েছিল? এই প্রশ্ন শুনে পদ্মা তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে কিছুই বলতে পারছিল না। সেই সময় ডেভিড বিচারককে বলে যে পদ্মা একজন শিক্ষিত মেয়ে, সে নিশ্চয়ই ছোট কোনো বিষয় নিয়ে গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে যাবে না। সে আসলে প্রেগন্যান্ট, শুধু তাই না, এর মধ্যে সে একবার অ্যাবর্শন করারও চেষ্টা করেছে। ডেভিড আরো বলে যে যদি শারীরিক নির্যাতনের কারণে সে প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে এটা তো তার কেসটাকে আরো বেশি মজবুত করবে।
তাহলে সে তার প্রেগনেন্সির বিষয়টা লুকাতে কেন চাচ্ছিল? তার এসব কথা শুনে তখন পদ্মা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে ডেভিড মিথ্যা কথা বলছে, সে অ্যাবর্শন করার চেষ্টা করেনি। তখন ডেভিড তার কাছে আসে এবং তার কাছে জিজ্ঞেস করে যে তাহলে সে কি এটা অস্বীকার করতে চাচ্ছে যে সে কখনো নির্মলা হসপিটালে যায়নি এবং সেখানে গাইনোকোলজিস্টের সাথে দেখাও করেনি? পদ্মা বলে যে হ্যাঁ, সে সেখানে গিয়েছিল, কিন্তু তার কাছে যাওয়া অবধি সে জানতো না যে সে প্রেগনেন্ট। তখন ডেভিড তার কোনো কথাই শোনে না। এরপর বিচারককে বলতে থাকে যে পদ্মা অনেকগুলো অপরাধ করেছে। একে তো শারীরিক নির্যাতনের কথা পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে, তার উপর সে যখন প্রেগনেন্ট ছিল তখন সবার অগোচরে অ্যাবর্শন করার চেষ্টা করেছে, আর তারপর আগে যে বিষয়গুলো সবার থেকে লুকিয়ে আছে সেগুলো অন্যভাবে প্রকাশ করে দুজন নিষ্পাপ লোকের উপর কেস করেছে। এটা তৃতীয় ক্রাইম। সে তখন আরো বলতে থাকে যে বাবার আদর ও ভালোবাসায় বড় হওয়া এই মেয়ে একটা ছোট গ্রাম থেকে ব্যাঙ্গালোর নামের একটা বড় শহরে আসে। সেখানে এসে ওভার ফ্রিডম পাওয়ার কারণে সে তার টিম লিডার বিক্রমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেখান থেকেই সে প্রেগনেন্ট হয়। আর তার এই নোংরামি দেশের মানুষ এবং তার পরিবারের থেকে লুকানোর জন্যই সেই মিথ্যা শারীরিক নির্যাতনের গল্প বানায়। এসব শুনে বিচারক তখন তার কথাই সত্যি বলে মনে করে। তাছাড়া পদ্মা যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এরকম কোনো প্রমাণও পাওয়া যায়নি, তাই সে সাসপেক্টদেরকে বেকসুর খালাস দিয়ে দেয়। আর মিথ্যা কথা বলে আদালতের সময় নষ্ট করার জন্য পদ্মার উপর জরিমানা দেয়া হয়। তখন পদ্মা চিৎকার করে করে বলতে থাকে যে সে মিথ্যা কথা বলছে না, তার সাথে আসলেই শারীরিক নির্যাতন হয়েছে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছিল না। তার আপনজনও তখন তার দিকে ঘৃণার নজরে তাকিয়েছিল। এই সব কিছু দেখে পদ্মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। পদ্মার দুই বান্ধবী তার সাথে দেখা করতে এসেছে। তারা তাকে জানায় বিক্রম চাকরি থেকে রিজাইন করে ইউএসএ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পদ্মা এখনো এখানে পড়ে রয়েছে। তাকে আগের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু চাকরির তো কোনো অভাব নেই, তাই সে যেন নতুন করে আবারও শুরু করে, নিজের নতুন আইডেন্টিটি তৈরি করে। তাদের এসব কথা শুনে পদ্মা তাদের সাথে আবারও ব্যাঙ্গালোরে ফিরে যায়। এদিকে সালমান প্রিয়ার থেকে তথ্য নিয়ে পদ্মার সাথে দেখা করার জন্য ব্যাঙ্গালোরে পৌঁছে যায়, কিন্তু সে যখন পদ্মার সাথে দেখা করে তখন সে সালমানের সাথে কোনো কথাই বলতে চাচ্ছিল না। সে সময় পদ্মার বান্ধবীরা তাকে বোঝায় যে সালমান এত দূর পর্যন্ত শুধুমাত্র তার অপরাধ বোধের জন্যই এসেছে, তাই পদ্মার একবার অন্তত সালমানের সাথে কথা বলা উচিত। সে কি বলতে চায় সেটা জানা উচিত। পদ্মাও তখন বিষয়টা বুঝতে পারে, আর সে এবার সালমানের সাথে দেখাও করে। সালমান তখন তাদেরকে বলে যে সেশন কোর্টে যাই হোক না কেন তারা এই কেসটার জন্য আবারও আপিল করতে পারবে, তারা এই কেস নিয়ে হাই কোর্টে যেতে পারবে, এমনকি এর জন্য যত হেল্প করতে হয় তা সালমান নিজে করবে। এদিকে আমাদেরকে প্রিয়াকে দেখানো হয়। সে তার ভাই কুমারকে নিয়ে ডেভিডের সাথে দেখা করতে আসে। প্রিয়া ডেভিডকে বলে যে সে পদ্মাকে নিয়ে গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেটি তার শরীর খারাপ ছিল, এর জন্য তারা অ্যাবর্শনের উদ্দেশ্যে যায়নি। তাহলে ডেভিড কেন কোর্টে অ্যাবর্শনের কথা বলল? ডেভিড তখন তাদেরকে বলে যে সে সেই সময় যে এভিডেন্স পেয়েছে তার ভিত্তিতে এই কথাগুলো বলেছে। সে আরো বলে যে ওই দিনের দুর্ঘটনার কারণেই পদ্মা প্রেগনেন্ট হয়েছে। এই বিষয়ে কি প্রিয়া সিওরিটি দিতে পারবে? প্রিয়া বলে যে এটা সে শিওর হয়ে না বলতে পারলেও সে এই ব্যাপারটা খুব ভালো করেই জানে যে পদ্মা মিথ্যা কথা বলছে না, আর সে একেবারেই নির্দোষ। এসব শুনে ডেভিড তাদেরকে বলে যে তাহলে তারা একটা কাজ করতে পারে, তারা হাইকোর্টে নতুন করে আপিল করুক, আর তার সাথে সাথে পদ্মার পেটে থাকা বাচ্চার ডিএনএ টেস্ট করাক। যদি সাসপেক্টের সাথে পদ্মার পেটে থাকা বাচ্চার ডিএনএ ম্যাচ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তারা তখন এই কেসটাও জিতে যাবে, আর পদ্মার সত্যতাও সবার সামনে চলে আসবে, আর মূল কালপ্রিটও ধরা পড়বে। এরপরই আমাদেরকে সালমানকে দেখানো হয়। সে ব্যাঙ্গালোর থেকে ফিরে যাওয়ার আগে বিক্রমের সাথে দেখা করে। সে তার সাথে কথাবার্তাও বলে, আর সেখান থেকেই জানতে পারে যে তার সাথে নাকি পদ্মার তেমন কোনো রিলেশনই ছিল না। সে পদ্মার কলেজের সিনিয়র ছিল ঠিকই, কিন্তু সে কলেজে পড়াকালীন সময়ে পদ্মাকে চিনত না। এরপর অফিসেই তাদের পরিচয় হয়। বিক্রম আরো বলে যে পদ্মার সাথে ঘটা দুর্ঘটনার পরে সে অনেকবার তার সাথে কথা বলবে বলে ভেবেছে, কিন্তু সে এখান থেকে ইউএসএ চলে যাচ্ছে, এর জন্য ব্যস্ততার কারণে তার আর পদ্মার সাথে কথা বলা হয়নি। তখন সালমান তাকে বলে
যে পদ্মা তো এখন ব্যাঙ্গালোরেই আছে, তাই সে যেন পদ্মার সাথে দেখা করে একটু কথা বলে নেয়। এরপরই দেখানো হয় প্রিয়া আর একজন উকিলের সাথে কথা বলে পদ্মার কেসটা নিয়ে নতুন করে আপিল করার ব্যাপারে। লোকটি তখন তাকে জানায় ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন করে আপিল করা সম্ভব, কিন্তু যদি সাসপেক্টের সাথে পদ্মার পেটে থাকা বাচ্চার ডিএনএ ম্যাচ না হয় তাহলে এই কেস আর কখনোই রিওপেন করা সম্ভব হবে না। সে আরো বলে যে দুর্ঘটনার রাতে পদ্মা তো তার চেহারাই দেখতে পারেনি যে তার সাথে শারীরিক নির্যাতন করেছে, তাই কে যে তার সাথে এমনটা করেছে এটা প্রমাণ করার জন্য তাদের কোনো সলিড এভিডেন্স লাগবে। হয় তাদেরকে আই উইটনেস জোগাড় করতে হবে, না হলে কোনো ক্যামেরা ফুটেজ বের করতে হবে। এরপর দেখানো হয় যেহেতু পদ্মার কেস নতুন করে আপিল করার প্রস্তুতি চলছে, তাই প্রিয়া এবং কুমার পদ্মাকে নিয়ে তার গ্রামে ফিরে আসে। এদিকে সালমানকে দেখানো হয় সে নতুন কোনো প্রমাণের খোঁজে আবারও সেই বেকারিতে যায়, তবে সে এসেছিল ছদ্মবেশে যাতে সে কোনো একটা প্রমাণ বের করে ফেলতে পারে। সে আশেপাশের দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা লক্ষ্য করতে থাকে। তখনই সে বেকারির ঠিক পাশের দোকানে একটা সিসি ক্যামেরা দেখতে পায়। সেই ক্যামেরাটি রাস্তার দিকেই ফোকাস করা অবস্থায় ছিল। সালমানের ধারণা যে এই সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে তারা কোনো প্রমাণ অবশ্যই পেতে পারে, কিন্তু সালমান চাইলেই তো সেই দোকানের মালিক তাকে সেই সিসি ক্যামেরার ফুটেজ দিবে না। তাই সে পদ্মাকে নিয়ে ইন্সপেক্টর সৌরভের সাথে দেখা করতে যায়। সে মনে করে যে সৌরভ হয়তো তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবে, কিন্তু এই সৌরভ দেখা যায় উল্টো সালমানকে সাসপেন্ডেড অবস্থায় পদ্মাকে হেল্প করার জন্য অনেক উল্টো পাল্টা কথা শোনাতে থাকে, যার জন্য সালমান আর এখানে কথা না বাড়িয়ে পদ্মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যখন তারা চলে যাচ্ছিল তখনই থানায় ডেভিডও আসে। সে তখন তাদেরকে দেখেই বুঝতে পেরে যায় যে তারা এখানে কেন এসেছে, তাই সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার বেকারির পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ লাগবে। সে কেসটিকে আরেকটু ভালোভাবে ইনভেস্টিগেট করে দেখতে চায়। এর থেকে বোঝা যায় যে তারও মনে হচ্ছে যে সে হয়তো এই কেসে কিছু একটা মিস করে গেছে আর একজন নির্দোষকে দোষী সাব্যস্ত করেছে, তাই সে আবারও এই কেস নিয়ে রিসার্চ করতে যাচ্ছে। এদিকে দেখানো হয় সালমান কোনোভাবে সেই পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে ফেলে। এরপর তার ডিপার্টমেন্টে থাকা বন্ধুদের নিয়ে সেই ফুটেজগুলো ভালো করে দেখতে থাকে, কিন্তু সেখানে তারা তেমন কোনো তথ্যই খুঁজে পায় না। এই ব্যাপারে সালমান পদ্মাকেও জানায়। পদ্মা তখন তাকে বলে যে সে যেন ফুটেজগুলো তাকে সেন্ড করে, সে নিজেও সেগুলো দেখতে চায়। অপরদিকে ডেভিডের কাছেও ফুটেজ চলে যায়, সেও সেগুলো দেখতে থাকে। আর তখনই সে খেয়াল করে যে রাত 10:30টার দিকে রাস্তা দিয়ে একটা মাইক্রোবাস যাচ্ছিল, আর সেই বাসের জানালার রিফ্লেকশন থেকে এইটা দেখা যায় যে বেকারি তখনও খোলা ছিল। এটা দেখেই তখন ডেভিড খুব ভালো করে বুঝতে পারে যে বেকারির মালিক রনি তাকে মিথ্যা কথা বলেছে। তখনই তার মাথায় হঠাৎ করে ইন্সপেক্টর রবার্টের কথা আসে, কারণ সেই তো প্রথম তার কাছে এই কেস নিয়ে এসেছিল আর তাকে পদ্মার এগেইনস্টে লড়ার জন্য বলেছিল। এর জন্য তার এবার রবার্টের উপর সন্দেহ চলে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টকে রবার্টের ব্যাংক স্টেটমেন্ট বের করতে বলে, আর তখনই তারা দেখতে পায় যে যেদিন রবার্ট তার সাথে তার বাসায় দেখা করতে এসেছিল সেদিন তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ঢুকেছিল। এর থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে রবার্ট এই সবকিছুর সাথে জড়িত, তাকে নিশ্চয়ই কেউ টাকা দিয়েছে। এ কারণেই রবার্ট ডেভিডকেই কেস লড়ার জন্য বলেছে, যাতে করে ফাদারের কেসটা ধামাচাপা পড়ে যায়। এই সব কিছু ডেভিড তখন বুঝতে পারে। এরপর দেখানো হয় রবার্টের মেয়ের সেদিন বিয়ে ছিল। বিয়েতে ডিপার্টমেন্টের সবাই যায়, তার সাথে রবার্ট ডেভিডকেও ইনভাইট করে। সেখানে গিয়েই তো ডেভিড রবার্টকে মারতে শুরু করে দেয় আর তাকে বলে যে তার চেষ্টা ভালো ছিল কিন্তু সে সফল হয়নি। তখন আমাদেরকে সেখানে ইন্সপেক্টর শঙ্করকেও দেখানো হয়। সেও তখন বুঝতে পেরে যায় যে কি হয়েছে ব্যাপারটা। এরপরে আমরা দেখি সালমানকে। সে যেহেতু সাসপেন্ডেড তাই তার পক্ষে যে কোনো ইনফরমেশন বের করা সম্ভব না, তাই সে তার একজন কনস্টেবল ফ্রেন্ডকে কল করে। তার নাম হলো জয়। সে জয়ের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার মাধ্যমে জানতে পারে যে পদ্মার টিম লিডার বিক্রম সালমানকে আগের দিন মিথ্যা কথা বলেছে। সালমান যখন তার কাছে জানতে চেয়েছিল যে সে দুর্ঘটনার দিন কোথায় ছিল, তখন সে তাকে বলেছিল যে সে ব্যাঙ্গালোরে ছিল। কিন্তু জয় সালমানকে বেকারির একটা সিসি ক্যামেরার ফুটেজ পাঠায়, যেখানেই দেখা যায় যে পদ্মার সাথে দুর্ঘটনার 3 দিন পর বিক্রমকে বেকারির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এর থেকে সালমান বুঝতে পারে যে বিক্রম তাকে মিথ্যা কথা বলেছে, সে নিশ্চয়ই কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে। তাই সে তার সাথে কুমারকে নিয়ে বিক্রমকে ধরার জন্য যায়, কিন্তু তাদেরকে দেখে বিক্রম তখনই পালানোর চেষ্টা করে। কিন্তু অনেক কষ্ট করার পর সালমান আর কুমার মিলে তাকে ধরেই ফেলে। এরপর তার কাছে তার মিথ্যা বলার কারণ জিজ্ঞেস করে।
তখন বিক্রম জানায় যে সে শুধুমাত্র পদ্মার ফোন খুঁজতে সেখানে গিয়েছিল। এটা শুনে সালমান জিজ্ঞেস করে যে কি এমন আছে পদ্মার ফোনের মাঝে যে সে সেটা খুঁজতে গিয়েছিল। তখন বিক্রম তাদেরকে সবটা খুলে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় সালমান এবং কুমার মিলে বিক্রমকে একটা গোপন জায়গায় বেঁধে রেখেছিল, আর তারা পদ্মাকে তার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। পদ্মা তো তাকে দেখেই অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। কিছু তো একটা তাদের মধ্যে অবশ্যই হয়েছিল, আর কোনো কিছু পদ্মার ফোনের মধ্যেই রয়েছে যেটা কিনা অনেক বেশি সেন্সিটিভ। তখন সালমান আর কুমার মিলে এই কেসের ইনভেস্টিগেশন তাদের মতো করেই করতে থাকে। এদিকে দেখানো হয় পদ্মার চাচা একদিন তার সাথে দেখা করতে আসে। এরপর তাকে বলে যে সে একজন ডাক্তারের সাথে কথা বলেছে পদ্মার বাচ্চার অ্যাবর্শন করার ব্যাপারে। তখন পদ্মা তাকে বলে যে এই বাচ্চাটিকে সে নিজেও রাখতে চাচ্ছে না, এটা ঠিক, কিন্তু একজন মা কিভাবে তার বাচ্চাকে নিজ হাতে খুন করতে পারে, এটা সে কখনোই করতে পারবে না। তো এখন পদ্মা 7 মাসের গর্ভবতী ছিল, আর সেই বাচ্চাকে দুনিয়াতে আনার সে সিদ্ধান্তও নিয়ে নেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সমস্ত প্রমাণাদি জড়ো করে কুমার ডেভিডের সাথে এই বিষয়ে কথা বলতে যায়। ডেভিড তখন সবকিছু দেখে বুঝতে পারে যে আসলেই সে পদ্মার সাথে অন্যায় করেছে, কিন্তু সে যেহেতু একবার এই কেসের বিরোধী হয়ে লড়েছে, তাই এখন তার পক্ষে এই কেসের জন্য সরাসরি লড়াই করাটা সম্ভব হবে না। এ কারণে সে কুমারকে নিবেদিতা নামের একজন উকিলের কথা বলে, আর বলে যে সে তার মেয়ে, অর্থাৎ নিবেদিতাকে বলে দিবে পদ্মার হয়ে কেস লড়ার জন্য। সে সুপ্রিম কোর্টের একজন উকিল। তাছাড়া সে এটাও কুমারকে বলে যে এই কেসটি রি-আপিল করার সময় পদ্মা যেন কিছু মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। সে যেন বলে যে তাদের প্রেসারের জন্য সে তার ন্যায় পায়নি, আর এই বিষয়ে সে যেন মিডিয়ার সাথেও কথা বলে। তাহলে এই কেসটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, আর সবাই এই বিষয় নিয়ে বেশি কথাবার্তা বলবে, যার ফলে পুলিশের উপর এবং সরকারের উপর কেসটি রিওপেন করার জন্য প্রেসারও আসতে থাকবে। তাহলে এই কেসটি রিওপেন করা তাদের জন্য বেশি সহজ হবে। তার কথা মতো কুমাররা সবকিছু করে, যার জন্য আসলেই সুপ্রিম কোর্ট কেসটি নিয়ে রি-আপিল করতে দেয়। এরপর দেখানো হয় কোর্টের হিয়ারিং এর দিন চলে আসে, আর সেখানে সেই বেকারির পাশে থাকা মোবাইল শপের মালিককে ডাকা হয়। এই লোকটির কাছে কিছুদিন আগে একজন লোক এসেছিল এবং সে তার কাছে পদ্মার ফোনটি বিক্রি করেছিল। নিবেদিতা তখন তাকে বলে যে যেই ব্যক্তি তার কাছে ফোন সেল করতে এসেছিল তাকে কি সে আগে থেকে জানতো। লোকটি জানায় যে সেই লোকটি প্রায় তার দোকানে ফোনে টাকা রিচার্জ করার জন্য আসতো। তখন অপোজিশন উকিল বলে ওঠে যে ফোন পাওয়া গিয়েছে এটা কোনো বিশেষ প্রমাণ না, ফোনের মধ্যে কোনো এভিডেন্স আছে নাকি এটা হচ্ছে বিষয়, যে কেউ ফোন খুঁজে পেয়ে বিক্রি করতে আসতেই পারে। তখন নিবেদিতা আরো কিছু তথ্য সামনে আনার জন্য সেখানে বেকারির পাশের দোকান থেকে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ সেখানে শো করে। তখন দেখা যায় যে রাত 10:30টার দিকে বেকারির সামনে থেকে একটা মাইক্রোবাস যাচ্ছিল, আর সেই মাইক্রোর জানালার রিফ্লেকশন থেকে দেখা যায় যে সেই সময় বেকারি খোলা ছিল। আর এই ফুটেজ দ্বারাই প্রমাণ করা যায় যে পদ্মা সত্যি কথা বলেছে এবং দোকানের মালিক রনি মিথ্যা বলেছে। এরপর আমাদেরকে পরবর্তী হিয়ারিং এর দিনের দৃশ্য দেখানো হয়। তখন আদালতে বিক্রমকে ডেকে আনা হয়। তাকে যখন নিবেদিতা জিজ্ঞাসাবাদ শুরু করে তখন বিক্রম সবার সামনে অনেক কিছুই কনফেস করে। আসলে এই বিক্রমের মেয়েদের প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। তার অফিসে যে সকল মেয়েরা নতুন নতুন জয়েন করত সে তাদের ফোনে লুকিয়ে স্পাই অ্যাপ ইনস্টল করে দিত, যাতে করে সে সব মেয়েদের পার্সোনাল ডিটেলস ট্র্যাক করতে পারে। শুধু পদ্মার ফোনেই না, তার অফিসে থাকা অনেকগুলো মহিলা এমপ্লয়ীদের ফোনে সেই অ্যাপগুলো ইনস্টল করেছিল, যার জন্য সে তাদের পার্সোনাল ডিটেলসের ব্যাপারে অনেক কিছু জানত। পদ্মা যখন কেরালা তার গ্রামে আসে আর তখন তার সাথে যা যা হয়, তাছাড়া কোর্টে তার সাথে কি হয় না হয় সবকিছুই বিক্রম সেই অ্যাপের মাধ্যমে মনিটর করছিল। আর যাতে করে তার এই স্পাই করার তথ্য পুলিশ না জানতে পারে, তাই সে কয়েকদিন ধরে সেই বেকারির আশেপাশে ছদ্মবেশে পদ্মার ফোন খোঁজার চেষ্টা করছিল। তখন এসব শুনে বিক্রমের কাছে নিবেদিতা জিজ্ঞেস করে যে তার কাছে যেহেতু পদ্মার ফোনের অ্যাক্সেস ছিল, তাহলে দুর্ঘটনার রাতে কি পদ্মার ফোনে কোনো অ্যাক্টিভিটি হয়েছিল সেটা কি সে জানে। বিক্রম জানায় যে পদ্মার ফোনে একটা ভিডিও করা হয়েছিল, যেটা ওই বেকারিতে বসেই করা হয়। তো সে যখন সেই ভিডিওটি আদালতে পেশ করে তখন আমরা আসল ক্রিমিনালকে সেটা জানতে পারি। সেদিন রাতে মূলত পদ্মা সেই বেকারিতে নিজের ফোন ভুলে গিয়েছিল। এরপর সে বাস স্ট্যান্ড থেকে ফিরে আসার সময় সেই দোকানে তার ফোন নেয়ার জন্য যায়। সে যখন দোকানে গিয়ে আশেপাশে তার ফোন খুঁজছিল তখন আমাদেরকে সেই দোকানে কাজ করা এক কর্মচারীকে দেখানো হয়। তার নাম মনোহর। তাকে আমরা এর আগেও দেখেছিলাম।
এর আগে কেউই তার উপর কোনো সন্দেহ করেনি। আসলে দোকানের মালিক দুজন 9:45-এর দিকেই দোকান বন্ধ করে চলে গিয়েছিল, কিন্তু এই মনোহর দোকানের বাইরেই ঘুমাতো, তাই সে সেখানেই ছিল। সে যখন পদ্মাকে সেখানে আসতে দেখে আর তাকে একা দেখে, তখন সে প্রথমে একটা কাপড় দিয়ে সিসি ক্যামেরা ঢেকে রাখে। এরপর দোকানে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। তারপর পেছন থেকে ক্লোরোফর্ম দিয়ে পদ্মা তার চেহারা দেখার আগেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপরই তার উপর শারীরিক নির্যাতন করে তাকে রাস্তার পাশেই ফেলে রেখে যায়। এই সব কিছু এবার তারা জানতে পারে, কিন্তু তারা মনোহরকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। এর জন্য ডেভিড নিজে সেই ছেলেটিকে ধরার জন্য যায়। সে তাকে খুঁজতে খুঁজতে একটা যাত্রায় পৌঁছে যায়। তখন সে মনোহরকে মেয়েদের গেটআপে ডান্স করতে দেখে, আর ডেভিডকে সেখানে দেখার পর মনোহর সাথে সাথে তাকে অ্যাটাক করে, কিন্তু ডেভিড তাকে ধরে ফেলে এবং সোজা পুলিশের কাস্টাডিতে দিয়ে দেয়। এর থেকে আদালতে এটাও প্রমাণিত হয় যে পদ্মার পেটে যে বাচ্চা রয়েছে সেটা সেই দিনের হওয়া দুর্ঘটনার কারণেই হয়েছে। এই নিয়ে যখন নিবেদিতা আদালতে বিচারকের কাছে পদ্মা এবং তার বাচ্চার জাস্টিস চায়, তখন বিচারক তাদেরকে জানায় যে সরকার পদ্মার পেটে থাকা বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। এই কথা শুনে তখন সেখানে উপস্থিত ডেভিডের অনেক রাগ হয়। সে বিচারককে বলে যে পদ্মার পেটে যে বাচ্চা রয়েছে সেটা তার ইচ্ছার বিরুদ্ধে কনসিভ হয়েছে, আর এই বাচ্চার জন্য কি সে তার পুরো জীবন স্যাক্রিফাইস করবে? সে এখন মাত্র 24 বছরের একটি মেয়ে, তার পুরো জীবন এখনো পড়ে রয়েছে, তাই সরকারকেই এখন এই বাচ্চার দায়িত্ব নিতে হবে। বিচারক তখন শেষ পর্যন্ত ডেভিডের আর্গুমেন্টের সাথে এগ্রি করে। এরপর জানায় যে হ্যাঁ, পদ্মার বাচ্চার দায়িত্ব সরকারে নিবে, আর এভাবেই পদ্মা তার জাস্টিস পেয়ে যায়। অন্যদিকে আমাদেরকে সালমানকে দেখানো হয়, তার ব্যাপারেও ইনভেস্টিগেশন করা হয়, আর এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে পদ্মার বাবার মৃত্যুতে তার কোনো হাত ছিল না। এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে, তাই তাকে আবারও কাজে ফেরত নেওয়া হয়। আর পদ্মার উপর শারীরিক নির্যাতন করা সেই ছেলে মনোহর এবং বিক্রমকে অনেক কঠিন পানিশমেন্ট দেওয়া হয়। এর মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। পদ্মার নিজের ন্যায়ের জন্য লড়াইয়ের এই কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।